নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বুধবার পশ্চিমবঙ্গের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো। সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হারোয়া। সেখানে লড়াইয়ে রয়েছে তৃণমূল এবং বিজেপি। অন্যদিকে এবারের নির্বাচনে কংগ্রেস এবং বামেদের মধ্যে জোট না হওয়ায় দুই দলই লড়ছে আলাদা আলাদাভাবে। হারোয়া আসনটি আবার বামেরা ছেড়েছে আইএসএফকে। সকাল 7টায় শুরু হয়েছিল ভোট গ্রহণ। অন্যদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটতে পারে সেই কারণে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করেছিল নির্বাচন কমিশন। মোট 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল বিভিন্ন আসনের ভোট গ্রহণ কেন্দ্রে। আর তার মধ্যেই সিতাই ছিল 18, মাদারিহাটে 18, নৈহাটিতে 13, হারোয়ায় 18, মেদিনীপুরে 19 এবং তালডাংরায় 22 কোম্পানি বাহিনী। বুধবার 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। 21-এর নির্বাচনে এই 6টি আসনের মধ্যে 5টি জিতেছিল তৃণমূল, একটি আসন পেয়েছিল বিজেপি। এবার কি হবে? শাসক দল কি পারবে নিজের জায়গা ধরে রাখতে? বুধবার 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তালডাংরা, নৈহাটি, হারোয়া, আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কেন্দ্র। উত্তরবঙ্গে 2টি এবং দক্ষিণবঙ্গে 4টি আসনে ভোটের লড়াইয়ে দাঁড়াবেন ভোটাররা। উপনির্বাচনে ভোট দেবেন। 21-এর নির্বাচনে এই 6টি আসনের মধ্যে 5টি জিতেছিল তৃণমূল, একটি পেয়েছিল বিজেপি। এবার কি হবে? রাজনীতির কারবারিবার বলছে সাধারণত উপনির্বাচনে জেতে শাসক দল, কারণ এই নির্বাচনে সরকার বদলের কোনো সুযোগ থাকে না। তবে এর ব্যতিক্রম রয়েছে। ভিন রাজ্যে তো আছেই, বাংলাতেও এমন অনেক উদাহরণ রয়েছে। বাম জমানায় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পর 3টি উপনির্বাচনে হারে বামেরা। বাম জমানার শেষের দিকে একটা জিনিস লক্ষণীয় ছিল, তা হল 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে 2টি জেলা পরিষদ হারানোর পর উপনির্বাচনগুলিতে পরপর হারতে থাকে বামেরা। 2009 রাজগঞ্জ, তারপর একে একে বিষ্ণুপুর পশ্চিম ও অধুনা লুপ্ত বেলগাছিয়া পূর্ব সিপিএম-এর থেকে দখল করে নেয় তৃণমূল। এবার নৈহাটি আসনটি সিপিআই লিবারেশনকে ছাড়া হয়েছে। পাশাপাশি জোটে এসেছে আইএসএফ। গ্রহকালে প্রতিবাদ মিছিল, জমায়েতে বামপন্থীদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ভোট বাক্সে কি তার ছাপ পড়বে? 21-এর বিধানসভা ভোটে কংগ্রেস আর আইএসএফ সঙ্গী ছিল বামেদের, কিন্তু লোকসভা ভোটে আইএসএফ আলাদা লড়ে। এবার তারা ফিরে এসেছে, কিন্তু জোট নিয়ে নওশাদের আন্তরিকতা ফিরছে কিনা সে প্রশ্ন উঠছে। বাংলায় কয়েকটি ভোটের দিকে খেয়াল রাখলে দেখা যাবে কখনো বামেদের হাত ধরেছে কংগ্রেস, কখনো আবার হাত ছাড়াছাড়ি। উপনির্বাচনেও তাই হলো। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও সেই অর্থে জোট নিয়ে তেমন সক্রিয় হতে দেখা যায়নি। লোকসভা ভোটের পর 4 কেন্দ্রের উপনির্বাচনে একা লড়ে কংগ্রেস সেভাবে ছাপ ফেলতে পারেনি। গাইঘাটার ফরওয়ার্ড ব্লকের থেকেও কম ভোট পেয়েছিল। কংগ্রেসের এই একলা চলো তৃণমূলের 6-0-এর টার্গেট, বামেদের প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা, গড় রক্ষার লড়াইয়ে বিজেপি। এই সমস্ত ধোঁয়াশা কাটবে আগামী 23শে নভেম্বর। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তপ্ত ভাটপাড়া, দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। আবারও উত্তপ্ত উত্তর 24 পরগনার ভাটপাড়া। বুধবার সকাল থেকে বোমাবাজি এলাকায় চলে গুলিও। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। থমথমে রয়েছে ভাটপাড়া থানা এলাকা। স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়া থানা এলাকায় সকালে আচমকাই একের পর এক বোমাবাজি হয়। থানার কাছাকাছি একটি চায়ের দোকানে বসে তখন আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। অভিযোগ, হঠাৎই ওই চায়ের দোকানে ঢুকে পড়ে জনা কয়েক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু করে তারা। চায়ের দোকানের ভিতরে এবং বাইরে শুরু হয় বোমাবাজি। প্রাক্তন তৃণমূল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আহত অবস্থায় অশোক সাউকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। প্রসঙ্গত, বুধবার নৈহাটি বিধানসভায় উপনির্বাচন চলছে। সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলেছে। তারই মধ্যে ভাটপাড়ায় ওই গন্ডগোলের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কন্দলেই আক্রান্ত হতে হয়েছে তৃণমূল নেতা অশোক সাউকে।
যদিও কে বা কারা এর পিছনে রয়েছে তা বলতে পারেননি চায়ের দোকানদার। এর পিছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে নাকি পুরনো কোনো শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। উপনির্বাচনেও তপ্ত বাংলা। একাধিক ক্ষেত্র থেকে বিজেপি তৃণমূল সংঘর্ষের অভিযোগ এসছে, কিন্তু এরই মধ্যে আইএসএফ এর উপরে হামলার অভিযোগ এসেছে। 179 নম্বর বুথে আইএসএফ এর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হারোয়ার মানিকপুর এলাকায় কাঁকড়া মির্জানগর রেলগেট সংলগ্ন এলাকায় এক পোলিং এজেন্টকে বুথের বাইরে এসেছিলেন চা খেতে। অভিযোগ, চা খাওয়ার পর যখন তিনি বুথের ভেতরে ঢুকতে যান তখন তাকে মারধর করেন অন্য বিধানসভার ও হারোয়া বিধানসভার বেশ কিছু তৃণমূল কর্মীরা। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন আইএসএফ পোলিং এজেন্ট। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি এখানে পোলিং এজেন্ট ছিলাম, 179 নম্বর বুথ মানিকপুর। আমি চা খেতে গিয়েছি, ওখান থেকে আমি চা খেয়ে ফিরছি, তখন টিএমসির অন্য বিধানসভার কিছু গন্ডা বাহিনী এবং আমাদের 121 হারোয়া বিধানসভার কিছু গন্ডা বাহিনী মিলে আমাকে অ্যাটাক করে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। সেখানে গিয়ে আমাকে খুব মারধর করেছে, আমার এই মাথায় লেগেছে, হাতটা সব কেটে গিয়েছে, মাথা ফুলে আছে। আমি এখন সব মাথাটা ঘুরছে, আমি কিছু বুঝতে পারছি না কী হচ্ছে। আর ওরা আমাকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল, আমার মোবাইলটাও নিয়ে গেছে এবং আমাকে কিছু পুলিশ অফিসার তারা আমাকে উদ্ধার করে নিয়ে এসছে। আর ওরা আমাকে জানে মারার হুমকি দিয়ে। ভোট শুরু হতেই উত্তেজনা ছড়ায় হারোয়ার সদরপুর 200 নম্বর বুথে। বুথের মধ্যেই বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে বচসায় জড়ান তৃণমূলের বুথ এজেন্ট। বিজেপি প্রার্থী বিমল দাসের দাবি, দরজার পাশের ইভিএম মেশিনে ঘুরিয়ে দিতে হবে, তাতে আপত্তি জানান ওই বুথের তৃণমূলের এজেন্ট। তখনই দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। শুধু বুথের ভেতরে নয়, বাইরে উত্তেজনা ছড়ায়। দুদলের কর্মী সমর্থকরা জড়ো হয় বুথের বাইরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। দীর্ঘদিন ধরেই ইভিএমটা এমন জায়গায় বসানো হয় একদম দরজার সাইডে, এবং বাইরে থেকে পুরো সারাদিনের যত মানুষ ভোট দেয়, সাধারণ মানুষ, তাদের প্রত্যেকটা ভিডিও করা হয় এবং ভোট শেষ হওয়ার পরে তাদের সেই ভিডিও দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়, তাদেরকে বাড়ি ঘর ভাঙচুর করা হয়, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়। এটাই তার জন্য প্রতিবাদ করাতে ওরা ওই ইভিএম ওখান থেকে ঘোরাবে না, কোনো রকমের হালকা সামান্য একটু ঘোরানো হয়েছে। আমি সিআরপিএফ আছে বাইরে বলে এসেছি যেন ভোটটা ঠিকঠাক হয়, ওই ইভিএম এর পেছনে যেন কেউ না যায়, এটা আমি বলে এসেছি। আশা করব শান্তিপূর্ণ ভোট হবে। ভোটে তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়ি পালের ছবি। ভোট কেন্দ্র থেকেই কিছুটা এগোলেই ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। তা নিয়ে বাড়ি ফিরছেন ভোটাররা। রাখলেন ভোটারদের জন্য, এই যে মুড়ি আর ছোলা সব ভোটারদের জন্য। হ্যাঁ, সকাল থেকে কত ভোটারকে দিলেন? দেওয়া হয়েছে প্রায় 100 খানে। কি কি আইটেম রেখেছিল? ওই তো ছোলা এনেছিল, ছোলা শেষ হয়েছে, চনাচুর এনেছে। কাদের পক্ষ থেকে করা হয়েছে? সবাই নিচ্ছে মুড়ি। এটা কোন জায়গা? লোহাটিগরি বুথ। হ্যাঁ, প্রত্যেক ভোটে এরকম করো না, আর অন্য কোনো আইটেম থাকে? এরকমই থাকে। শুকনোই থাকে? হ্যাঁ, শুকনোই থাকে। খাওয়া দাওয়া এমনি আজকে রাত্রে হবে? না, না হয়নি। বৃষ্টি হয়নি? না, আজকে রাত্রে হয় না? না, পরে হবে নাকি? পরে অনেক জায়গায় তো গতকাল রাতে হচ্ছে। আপনারা ওইটা করেন না। সকালবেলায় দার্জিলিং শহরের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যালের দিকে রাস্তা দিয়ে হাঁটার আগেই দার্জিলিং এর পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্কের সামনে চিড়িয়াখানায় নতুন 2 অতিথি দেখে ভীষণ খুশি মুখ্যমন্ত্রী। বুধবার 2 তুষার চিতার শাবকের নামকরণও করলেন তিনি। একটির নাম দিলেন ডার্লিং, অন্যটির নাম রাখলেন চামিং। চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে ওই দুটি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে এই 4টি রেড পান্ডারও নাম করেছেন মুখ্যমন্ত্রী। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।